এটাই তো এগিয়ে বাংলা। জয় বাংলা। এগিয়ে বাংলা, জয় বাংলা। মাছ ব্যবসায়ী কোটিপতি, চা ব্যবসায়ী কোটিপতি, দুধ ব্যবসায়ী কোটিপতি, গরু ব্যবসায়ী কোটিপতি, ফলে রং ব্যবসায়ী কোটিপতি। এ তো কোটিপতি। এতে এগিয়ে এগিয়ে বাংলা। আপনি বলছেন না এটা কাজ নেই। দেখেছেন এই ধরনের প্যারাডাইম শিফট। আইনত তো আপনি ক্যাবিনেটের মাথা, আপনি তো কালেকটিভ রেসপন্সিবিলিটি আপনার ক্যাবিনেট, আপনার দলের কোনো রকম ত্রুটি বিচ্যুতি কোনো নেতা করলে কালেকটিভ রেসপন্সিবিলিটি সংবিধান আপনাকে দিয়েছে 164 ধারায়। জনগণ এগুলা দেখতে দেখতে ক্লান্ত, সবাই সব জানে। শুধু বিরোধীরা বিকল্প হয়ে উঠতে পারেনি বলে ভোটে জিতছ তোমরা। তা না হলে যেদিন বিকল্প হয়ে যাবে তোমাদের ঘটি কিভাবে উল্টাতে হয় জনগণ দেখিয়ে দেবে। স্তম্ভ বহন করার পরেও একজন মেয়র, একজন আইন রক্ষক, একজন আইন প্রতিস্থাপককে যখন প্রকাশ্যে একটি ধর্মের হয়ে বলতে হচ্ছে এই ধর্মে না জন্মালে দুর্ভাগ্য, তাহলে সমাজে কি বার্তাটা যাবে? ভুটান সীমার থেকে চলে যান সুন্দরবনের শেষ সীমা, সর্বত্র রাজ্যটায় একটা নির্দিষ্ট ধর্ম, আমি নাম করে বলছি, এই ধর্মের কিছু গুন্ডা, সবাই নয়, এই ধর্মের অনেক ভালো মানুষও আছে, ধর্মের কিছু গুন্ডাদের প্রকাশ্যে গুন্ডামি করার ছাড় দিয়েছে মমতা ব্যানার্জি প্রশাসন। একটা অঙ্ক জেনেটিক্যাল ম্যাথ হিসাব করে দেখাচ্ছে, কিছুদিন আগে ভোট লোকসভা নির্বাচন চলাকালীন রিপোর্টটা বেরিয়েছিল যে এই মুহূর্তে নর্মাল রেটের সাপেক্ষে অন্যান্য যতগুলো সম্প্রদায় এই ভারতবর্ষে আছে প্রত্যেক সম্প্রদায়েরই বার্থ রেট কমেছে, এটা তো অস্বীকার জায়গা নেই। কিন্তু নর্মাল রেটের থেকে হিন্দু সম্প্রদায়ের বার্থ রেট যেই জায়গায় নেমে গেছে, তাতে আগামী 10 বছরে বহু এলাকা কার্যত হিন্দু শূন্য হয়ে যাবে। একটা দলের ক্ষেত্রে যখন আপনি রেড়ে করে নামলেন, আপনারা হিন্দু রাষ্ট্র হয়ে গেছে, সাম্প্রদায়িক হ্যান ত্যান, তাহলে বাকিদের ক্ষেত্রে বিক্রি নট করতে হয়। আমার কথাটা হচ্ছে বাম, কংগ্রেস, এই যে সোকল সেকুলার সতীরা কোথায়? এটাই তো এগিয়ে বাংলা। জয় বাংলা। এগিয়ে বাংলা, জয় বাংলা। মাছ ব্যবসায়ী কোটিপতি, চা ব্যবসায়ী কোটিপতি, দুধ ব্যবসায়ী কোটিপতি, গরু ব্যবসায়ী কোটিপতি, ফলে রং ব্যবসায়ী কোটিপতি। এ তো কোটিপতি। এতে এগিয়ে বাংলা। আপনি বলছেন না এটা কাজ নেই। দেখেছেন এই ধরনের প্যারাডাইম শিফট বিজনেসে, যে দুধ বিক্রি করতে করতে হঠাৎ করে কোটিপতি, থর বাড়িতে। আপনি বলছেন তার বাড়িটা নাকি হোয়াইট, আমি দেখছিলাম চ্যানেলে, ওটা কোনো অংশেই হোয়াইট হাউসের চেয়ে কোনো অংশেই কম নয়। ঠিক বলেছে। আমার কথাটা হচ্ছে যে এত কিছু হওয়ার পরে একটা দল স্বীকার করে নিতেই পারে, হ্যাঁ দলের বাহুবলী, তো বাহুবলীরা তো দল চালায়। এই রাজ্যে তো শুধু না, সব রাজ্যে আছে। কিন্তু কোনো রাজ্যে শুনেছেন কোনো নেতা বাহুবলীর থেকে কাজ হাসিল করার পরে কাজের বেলায় কাজ ফুরালে কিষাণজি করে দেয়? কোথাও শুনেননি। এ রাজ্যে শুনেছেন। এ রাজ্যে ক্ষমতা আসার পরে কিষাণজিকে কে মারিয়েছিল? কিষাণজিকে মেরেছিল মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে যে ক্ষমতায় আসতে সাহায্য করেছিল। আমার কথাটা হচ্ছে যে আপনি বোধহয় সেই একটা বিখ্যাত বই, আমার মাইকেল মেলবর্নের সেই বিখ্যাত বই, সেই বইটি হচ্ছে যে পলিটিক্স অফ ডিনাই করার রাজনীতি। এই পলিটিক্স অফ ডিনাই তৃণমূলের রাজত্বে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। আপনি চুরি করলেন, আপনি তৃণমূলকে ভোটে জেতাতে সাহায্য করলেন, 75-25 ভাগ দিলেন, তারপরে যখন একটা সময় গিয়ে কোনো একটা অনুষঙ্গে আর আপনারা তাকে রাখতে পারছেন না, অর্থাৎ একবার ঘাট থেকে নামাতে হবে, তখন আপনারা কি করলেন? একের পর এক ভাবের ঘরে চুরি শুরু করলেন। একটা অদ্ভুত সিস্টেম। মুখ্যমন্ত্রী যিনি নিজেই বলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, আমি যে নিজে বলেন এ রাজ্যে পাতা নড়লে আমি খবর পাই, এ রাজ্যে কে কী করছে আমি জানি, 294টা সিটে আমি, 42টা সিটে আমি, সর্বত্র আমিময়। যিনি নিজে স্বরাষ্ট্রমন্ত্রী, নিজে পুলিশ মন্ত্রী, তিনি যখন বলেন যে ফিরাদ কি বলেছে আমি তো জানি না, আমি দেখিনি তো, আচ্ছা ও বিয়ে জয়ন্ত ওর পার্সোনাল, ব্যক্তিগত, অর্থাৎ তৃণমূলটা হচ্ছে ব্যক্তিগত এতে চলছে, অনুষঙ্গে, ফর্মুলায়, যাই হোক ব্যক্তিগত, মানে তুমি ধরা পড়লে তোমার ব্যক্তিগত, দলের নয়। এই যে ঘটনাগুলো, তাহলে ভাবুন না যে আজকে 13টা বছরে রাজ্যের বিভিন্ন প্রান্তে এখন একে একে বাহুবলীরা উঠছে মানে এখন বাধ্য হয়ে জনগণের তিতিবিরক্ত দশায় বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির চাপে হাইকোর্টের অর্ডারে আপনি শাহজাহান, নূরজাহান এদেরকে বের করছেন। ঠিক আছে, হাত কাটা, দান কাটা, জেসিবি, অমুক বি,
গাজী, নুরুল, ঠিক আছে, জায়েন্ট বের করছেন। আর বের করে বলছেন বিধায়ক থেকে সাংসদ, বলছেন ওকে আমরা ঘনিষ্ঠ ঘনিষ্ঠভাবে চিনি কিন্তু ঘনিষ্ঠ নই। ভাবতে পারছো তুমি এই যে ডিনাইং পলিটিক্স, তার ডিনায়াল মুড, মমতার থেকে ক্ষমতা প্রত্যেকের, এটাই মমতার কৌশল, এইটাই এক ধরনের মানে এমন একটা মেকানিজম, যে মেকানিজমে তৃণমূলটাকে কিন্তু বাঁচিয়ে রেখেছে। ভোট লুট করলে তুমি এই যে দেখবে আমাদের কি নাম যেন, আরাবুল জেলে গেল। আমরা ভাবলাম যাকে ভালো, আরাবুলের বিরুদ্ধে মমতা ব্যানার্জি শেষ অবধি কিছু একটা করেছে। আরাবুল জেলে যাওয়ার পরে আমরা কি দেখলাম, আরাবুল দীর্ঘ বদমাইশি, আরাবুল বোম বাদে, আরাবুল এই করে, শওকত বোম বাদে, মমতা ব্যানার্জি বলার পরে সে আরাবুলকে যখন 302, 148, 149, 332, 188, তারপরে 82 CRPCতে পুলিশ ঢোকালো, আমরা বুঝতে পারলাম যে আরাবুলের ভাবমূর্তি ঠিক করার জন্য আপাতত পুলিশ তাকে ঢোকাচ্ছে, খুব শীঘ্রই তাকে বের করে দেবে, কারণ পুলিশের মাধ্যমে তাকে শুদ্ধিকরণ করে আনা হবে, অর্থাৎ তাকে ল্যাটিটিউড দেওয়া হচ্ছে যাতে আরাবুল জননেতা হতে পারে। আরাবুল বেরিয়ে গেছে, এর আগে 6 বছরের সাসপেন্ড হয়েছিল, 6 মাসে আবার দলে নিয়ে এসছে, এখন জেলে গেছিল, আপনি দেখেছেন জেল থেকে বেরিয়েছে, গাঁদা ফুলের মালা দিয়ে সম্বর্ধনা দিয়েছে, 2 দিন পরে ওকে দেখবেন আরাবুল বোম বাজছে, ভোট লুট করছে। জেসিবিও তাই হবে, আরে এই যে জায়েন্টরাও তাই হবে। আসলে ব্যাপারটা হচ্ছে এটা একটা মেকানিজম, যে মেকানিজমে মাঝে মধ্যে একটু আপ ডাউন করতে হয়। এই আরবান সেক্টরে আপনার ভোট কমে গেছে, মমতা ব্যানার্জি বুঝে গেছে জনগণকে এবার একটু মিসগাইড করতে হবে, যে সব কিছুর জন্য দায়ীকে ও বেটে মহাশয়, ওই বেটে মহাশয়টাকে খুঁজে। তাহলে বলছেন একদম জনগণের চোখে তুলে দেওয়া? একদম। আজকে নতুন কি এটা মমতা ব্যানার্জি এর আগে করেনি? এই তো আপনি খেয়াল করুন যে 2019 লোকসভা নির্বাচন 18টা সিট পেল বিজেপি, তিনি প্রেস মিট করে বললেন যারা যারা কাটমানি নিয়েছো ফিরিয়ে দাও। আপনি শুনেছেন একজন নেতাকে অ্যারেস্ট করেছে? সে বছর 2,30,00,000 লোকসভায় ভোট পেয়েছিল তৃণমূল। মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করে বলেছিল যারা যারা কাটমানি খেয়েছো জনগণের টাকা রিটার্ন করো। বোঝুন, একজন প্রশাসনিক প্রধান, একজন পুলিশ মন্ত্রী, একজন স্বরাষ্ট্রমন্ত্রী তার নেতাদের বলছে কাটমানিটা রিটার্ন করলেই তুমি বেঁচে গেলে, তুমি শুদ্ধ হয়ে গেলে, তার বিরুদ্ধে কোনো মামলা হলো না। তিনি কি বলেছিলেন? 99.99% আমার দলের সৎ নেতা আছে। অর্থাৎ যদি আপনি ধরেই নেন যে 2,30,00,000 ভোটারের প্রতি 100 ভোটার পিছু তৃণমূলের একটা নেতা, তাহলে মাত্র 23 থেকে 24 জন মাত্র তৃণমূলের অসৎ নেতা। মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করে বলেছিল। এর চাইতে বড় রসিকতা আপনার হতে পারে? যেই সরকারের ক্যাবিনেটের 43টা দপ্তর, 43টাই দুর্নীতিগ্রস্ত, আমার কথা নয়, হাইকোর্টের অবজারভেশন, যেই সরকারের এন্টায়ার ক্যাবিনেটটা জেলের ভিতরে, হ্যাঁ, এন্টায়ার ক্যাবিনেট, শিক্ষা ক্যাবিনেটটা জেলের ভিতরে, আরও কিছু কিছু বেঁচে আছে এদিক সেদিক করে হাইকোর্টের রক্ষা কবচ, সুপ্রিম কোর্টের রক্ষা কবচ নিয়ে। আমার কথাটা হচ্ছে যে তারপরে সেই ক্যাবিনেটের মাথা বলছে যে যে যাই চুরি করুক তার ব্যক্তিগত। তাহলে আপনি কি জন্য আছেন? আইনত তো আপনি ক্যাবিনেটের মাথা, আপনি তো কালেকটিভ রেসপন্সিবিলিটি, আপনার ক্যাবিনেট, আপনার দলের কোনো রকম ত্রুটি বিচ্যুতি কোনো নেতা করলে কালেকটিভ রেসপন্সিবিলিটি সংবিধান আপনাকে দিয়েছে 164 ধারায়। রাজ্য জুড়ে এত সন্ত্রাস, কালেকটিভ রেসপন্সিবিলিটি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের? 100%। আমার কথা নয়, বামেদের সময় তিনি একটা, বামেদের সময় যখন এই যে সমাজ বিরোধী নিয়ে একদম প্রচণ্ড পরিমাণে ভোট লুট, সাইন্টিফিক রিগিং, মমতা ব্যানার্জি বলতো ম্যানমেড বন্যা, সাইন্টিফিক রিগিং, ভোট করতে দেয় না, এইসব বহু অভিযোগ এবং অনেকটা সারবত্ততা ছিল। তিনি স্লটার অফ ডেমোক্রেসি লিখেছিলেন, জল্লাদ, গণতন্ত্রের জল্লাদ। পরতে পরতে সমাজ বিরোধীরা কীভাবে ভোটটাকে ম্যানিপুলেট করে তিনি দেখিয়েছিলেন। আপনি বলুন তো, তখন তিনি কথায় কথায় সিবিআই চাইতেন, ইডি চাইতেন, এনআইএ চাইতেন, যখন তিনি কথায় কথায় তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু, পরবর্তীকালে বুদ্ধবাবুর রেজিগনেশন চাইতেন। কী জন্য চাইতেন? সংবিধান তাকে চাওয়ার রাইটসটা দিয়েছে, কারণ সংবিধানে 19 নম্বর ধারা অনুযায়ী বিরোধীদের একটা আলাদা মর্যাদা থাকে, সাংবিধানিক মর্যাদা, কাউকে সেই মর্যাদা দিতে হয় না, সংবিধান দিয়েছে। এই রাজ্যে কি সেই মর্যাদাটা আছে? এই রাজ্যে 14 নম্বর ধারা অবৈধ, এই রাজ্যে 19 নম্বর ধারা, যেখানে অপোজিশনদের
ক্ষমতায়ন করা হয়েছে অবৈধ। এ রাজ্যে 21 নম্বর দ্বারা অবৈধ। হাইকোর্ট বলেছে এ রাজ্যে বিচারপতি রাজেশ বিন্দাল, মনে আছে যে 2021-এ পোস্ট পল ভায়োলেন্সের পরে তার অবজারভেশনে বলেছিল এই রাজ্যে আইনের শাসন অর্থাৎ 14 নম্বর ধারা নেই, এখানে শাসকের আইন ইমপ্লিমেন্ট হয়ে আছে। আমার কথা নয় কিন্তু, দেখুন। ফলে আমি আপনাকে পরিষ্কার বলছি যে একটা দলের ছত্রে ছত্রে লুকিয়ে আছে শাহজাহান, জেসিবি, জায়েন্ট, অমুক তমুক। সরকার স্বরাষ্ট্রমন্ত্রী জানে না, পুলিশের লোকাল ইন্টেলিজেন্স জানে না। এটা হতে পারে যে সরকার যে এই আপনার একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে, একটা ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পরে পুলিশকে জানতে হচ্ছে? আসলে সবাই সব জানে, সবাই সব জানে। শুধুমাত্র কাজটা শেষ করার পরে যখন তিতিবিরক্ত হয়ে যায় মানুষ, যখন অতিরিক্ত হয়ে যায় এই সন্ত্রাসের রাজত্বটা, তখন মাঝে মধ্যে এদেরকে একটু জেলে ঢুকিয়ে জনভিত্তি ভাবমূর্তিটাকে উজ্জ্বল করতে হয়। আবার দেখবেন একটু ধামাচাপা পড়ে যায়, কে কে দলে নিয়ে চলে আসবে। এখন প্রশ্ন উঠছে যে জয়ন্তদের বাড়বাড়ন্ত কাদের জন্য? যদি তৃণমূল নেতারা হয়, তৃণমূল নেতারা যদি এই বাড়বাড়ন্তর পেছনে থেকে থাকেন, তবে সেই নেতাদেরকেও তো খুনের হুমকি পেতে হচ্ছে। কি বলছেন? মদন, সৈকত এরা ভাবের ঘরে চুরি করছে। আচ্ছা বলুন, 11/2/2023, ঠিক আজকের থেকে 1 বছর আগে তালতলা ক্লাবের একটা সম্বর্ধনা অনুষ্ঠানে মদনবাবু, তার বিধায়ক ছেলে, তার পুত্রবধূ সৌগতবাবু, বেলঘরিয়া থানার আইসি রতন চক্রবর্তী, আরও 2-4 জন আশেপাশের বিধায়ক ছিল, শুভরূপ মিত্র আমি বললামই, তার ছেলে, ঠিক আছে। তারা যখন বসে আছে তখন কি ভূয়সী প্রশংসা আপনি জানেন, কেক কেটেছে। ইভেন মদনবাবু তার ছেলের প্রশংসাকে টেনে নিয়ে জয়ন্তবাবু সম্পর্কে কি বলেছিল, যে জয়ন্ত অর্থাৎ মালি ফ্যাক্টর নয়, ফুল ফ্যাক্টর, অর্থাৎ জয়ন্ত হচ্ছে ফুল, তাই তো? সর্বজন বিদিত। এই যে জয়ন্তদের এই ভিডিওটা আমরা নতুন নয়, আমরা দেখেছি এক এক দিন এক একটা চ্যানেলে জয়ন্ত শাহজাহানরা দিনের পর দিন ভোট লুট করেছে। একটা ইকোসিস্টেম, পুলিশ প্রশাসন, তৃণমূল, তাদের সাথে জয়ন্তদের একটা ইকোসিস্টেম গড়ে উঠেছে। তা না হলে সেখানকার পৌরপ্রধান তিনি বলছেন কি, অত বড় প্রাসাদ আমি কীভাবে বানিয়েছে জানি না, জমিটার রেজিস্ট্রেশন নেই, ওই বাড়িটার কোনো প্ল্যান পাস করানো হয়নি। আপনি এখন জানলেন? আপনি জানতো আপনার বাড়িতে একটা জলের পাইপ ঢোকান দেখি, মিউনিসিপ্যালিটি আপনার থেকে কিভাবে হয়? হ্যাঁ, মজাক, এটা মজাক বানিয়ে রেখেছো। এখন সবাই ডিনায়েল, কেউ চিনি না, কি ধোয়া তুলসী পাতা, আহারে কি বেচারা। হ্যাঁ, মুখ্যমন্ত্রী চেনে না, অমুক মন্ত্রী চেনে না। একজন তো বলছে যে নিজে এক গুন্ডা, তিনি বলছেন আমি ওই কি জয়ন্তর ভয়ে আমি আমার বিধানসভায় থাকতে পারবো না, আমি ভবানীপুরে পালিয়ে যাব। আরে ন্যাকা চৈতন্যগিরি সাজাচ্ছ, জনগণ এগুলা দেখতে দেখতে ক্লান্ত, সবাই সব জানে। শুধু বিরোধীরা বিকল্প হয়ে উঠতে পারেনি বলে ভোটে জিতছ তোমরা, তা না হলে যেদিন বিকল্প হয়ে যাবে তোমাদের ঘটি কিভাবে উল্টাতে হয় জনগণ দেখিয়ে দেবে। কদিন আগে আমরা দেখলাম রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র ববি হাকিম, তিনি বললেন এই রাজ্যে বা মুসলিম না হয়ে জন্মানোটা দুর্ভাগ্য। তাহলে প্রশ্ন তো করতেই হয়, স্যার আপনি কি দুর্ভাগা? মেয়রের বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হলো না কেন? শুনুন, আমি তো খুব সাধারণ মানুষ। এ রাজ্যের মুখ্যমন্ত্রী যে দলের সর্বনেত্রী, হিন্দু ব্রাহ্মণ ঘরের মহিলা, নারী, তিনি তার মানে সবার আগে দুর্ভাগ্যের। দেখুন, আমি হিন্দু হয়ে আমার বাবা মা ওপার বাংলার থেকে এক প্রকারে খুব বাজে কথা বললে লাথি খেয়ে এই রাজ্যে এসছে। কোনো রকম একটা আদিবাসী পরিবারে আশ্রয় নিয়ে তারা মানুষ করে হয়েছে। আমি যার ফসল, আজকে ওরা আশ্রয় না দিলে আমার জন্মই হতো না, মানে আমি থাকতামই না পৃথিবীতে, তারাই থাকতো না। এবার প্রশ্ন হচ্ছে, আমি তো হিন্দু হয়ে জন্মেছি, আমার ওখানেই দুর্ভাগ্য। আমার এ রাজ্যে আর কোনো সৌভাগ্য আমি দেখি না। আমার সন্তানরা এই রাজ্যের থেকে বাইরে বেরোলে বাঁচবে, নাহলে বাঁচতে পারবে না। আমার প্রশ্নটা হচ্ছে, তিনি যে এই বড় কথাটা বললেন, তাহলে তো প্রশ্ন যাচ্ছে তিনি যে দলটার যার নেতৃত্বে রাজনীতিটা করছেন, সেই দলের নেত্রী একজন হিন্দু ব্রাহ্মণ ঘরের মেয়ে, তার জন্মটা হিন্দু ব্রাহ্মণ ঘরের দলের দুর্ভাগ্য। আমার প্রশ্নটা হচ্ছে, ফিরাজ হাকিম কোনো ধর্মগুরু নয়, কিংবা তিনি বাম লিবারালাইজেশনের পেশাদ পরমান্ন চাটেননি, যে বেছে বেছে এমন একটা কিছু খাওয়ার খেয়ে বামেদের প্রমাণ করতে হয় যে আমরা ধর্মনিরপেক্ষ। হ্যাঁ,
এমন নয় যে ধর্মেও আছে জিরাপেও আছে বামেদের, এমন নয় যে সেই বামপন্থা, যে বামপন্থায় ধর্ম মানি না, ধর্মের ভিত্তিতে রাজ্য বা দেশ ভাগ মানি, ধর্ম মানি না, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ মানি, তিনি তাও নন। তাহলে ফিরহাদ হাকিম কে? ফিরহাদ হাকিম হচ্ছে পশ্চিমবঙ্গের এমন একটা পদ অলঙ্কৃত করে রেখেছে যেটায় তিনি মন্ত্রীও আবার মেয়রও। যেই মেয়র পদে বসেছিলেন কে? সুভাষচন্দ্র বসু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শ্যামাপ্রসাদ বাবু, আশুতোষ বাবু। এই সুভাষচন্দ্র বসু যিনি জন্মসূত্রে হিন্দু হওয়ার পরেও হিন্দু মুসলিম বিভেদ মানতেন না, সেই পদে বসে থেকে তিনি যখন এত বড় একটা ঘটনা বললেন, সংবিধানের 25 নম্বর ধারায় ধর্মের স্বাধীনতা সবার আছে। আপনাকে একটা পরিষ্কার তথ্য বলি, ফিরহাদ হাকিম যদি মুসলিম ধর্মগুরু হতো আমার বলার কিছু ছিল না। তার কোরআন মাফিক তিনি বলতেন, কোরআনে তাই আছে যে ধর্ম ইসলাম মানে আল্লাহকে যারা না মানে তারা কাফের, তাদেরকে যেন তোর উপকারে আনতে হবে ইসলামে, এটা লেখা আছে। কিন্তু ফিরহাদ হাকিম হচ্ছে অশোক স্তম্ভ অশোক স্তম্ভ ধারণ করে জনপ্রতিনিধি। সংবিধানের 76তম সংশোধনীতে যে ধর্মনিরপেক্ষতা চাপানো হয়েছে ইন্দিরা গান্ধীর সময় এমার্জেন্সির টাইমে, সেই মোতাবেক তিনি একটা জনপ্রতিনিধি, তার নিজস্ব ব্যক্তিগত ধর্মমত থাকতে পারে না। এবার প্রশ্নটা হচ্ছে, আমি যখন পিওর গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলাম, আমাকে বিয়েটা করতে গিয়েও আমাকে সরকারকে আগাম জানাতে হচ্ছে, মহামান্য সরকার আমি বিয়ে করব, মহামান্য সরকার আমি একটু জমি কিনবো, আমার কষ্টার্জিত ট্যাক্স দেওয়ার পরে যে টাকাটা থাকে হোয়াইট মানি দিয়ে আমাকে জানাতে হয়েছে। অশোক স্তম্ভের চাপটাই তেমন, অশোক স্তম্ভের ভারটা তেমন, অতটাই ভার অশোক স্তম্ভ, অত সোজা নয়। তাহলে এই অশোক স্তম্ভ বহন করার পরেও একজন মেয়র, একজন আইন রক্ষক, একজন আইন প্রতিস্থাপককে যখন প্রকাশ্যে একটি ধর্মের হয়ে বলতে হচ্ছে এই ধর্মে না জন্মালে দুর্ভাগ্য, তাহলে সমাজে কি বার্তাটা যাবে? ভুটান সীমার থেকে চলে যান সুন্দরবনের শেষ সীমা, সর্বত্র রাজ্যটায় একটা নির্দিষ্ট ধর্ম, আমি নাম করে বলছি, এই ধর্মের কিছু গুন্ডা, সবাই নয়, এই ধর্মের অনেক ভালো মানুষও আছে, ধর্মের কিছু গুন্ডাদের প্রকাশ্যে গুন্ডামি করার ছাড় দিয়েছে মমতা ব্যানার্জি প্রশাসন। আপনি ভুলে গেছেন এই বাংলাটা ভাগ হয়েছে, বাঙালি বিভক্ত বাঙালি আমরা, এই বাংলার 64-65% চলে গেছে আমাদের কাছ থেকে। কি উদ্বাস্তুদের কষ্ট যন্ত্রণা আপনি বুঝবেন না, খবর নেবেন। নুন ভাত খেয়ে দিনের পর দিন কিভাবে রাস্তায় থেকে, ফুটপাতে থেকে উচ্ছেদের যন্ত্রণা সহ্য করে এই বাঙালি ঘুরে দাঁড়িয়েছে আস্তে আস্তে, হিন্দু বাঙালিরা এই ছোট্ট রাজ্যটায় 35% যেটা পড়ে আছে, যাদের জন্য 43% লোককে যে মাত্র 35% দেওয়া হয়েছিল, তারা যখন ঘুরে দাঁড়াচ্ছে আবার সেই একই ঘটনা শুরু করলেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনি রাজধর্মটা করবেন কবে? রাজধর্মে 25 নম্বর ধারায় 51H নম্বর ধারায় বলাই আছে, কোনো জনপ্রতিনিধি সংবিধানের শপথ নিয়ে যখন পার্লামেন্টে বা বিধানসভায় যায়, তখন তাকে বিজ্ঞানসম্মত সমাজ ব্যবস্থার কথা বলতে হয়, প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হয়, তাকে ধর্মনিরপেক্ষ হতে হয়, একচোখা হরিণ হতে হয় না। সেই মর্মে ফিরহাদ সাহেবকে আপনি কোনো শাস্তি না দিয়ে ডিনাইং মুডে যখন বললেন গতকাল একটি বেসরকারি চ্যানেলের প্রশ্নে খেপে গিয়ে, আমি তো জানি না, তখনই আমরা বুঝেছি যে এই পুরনো খেলা আপনার, যে পুরনো খেলায় একটা শ্রেণী, যেই শ্রেণী আপনার ভাষায় দুধেল গাই, যা লাত খেতে পারবেন আপনি বলেছেন, যে কোনো মূল্যে লাত খাবেন, তাদেরকে তোষণ শুরু করলেন। মাননীয় দিদিমণি শুনে রাখুন, ধর্মনিরপেক্ষতা মানে কোনো একটা নির্দিষ্ট ধর্মের তোষণ নয়। এই তোষণটা কিন্তু মনে রাখবেন, এই তোষণ আপনি শুধু নয়, এর আগেও হয়েছে। মনে নেই 1906 সালে সাদ সৈয়দ মোহাম্মদের সেই বিভাজন নীতির আঙ্গিকে মুসলিম লীগ তৈরি হয়। ঠিক মুসলিম লীগ তৈরি হওয়ার 5 বছরের মাথায় এদেশে তৈরি হয়েছিল হিন্দু মহাসভা, অর্থাৎ কম্পারেটিভ কমিউনালিজম, একটা হলে আরেকটা তার কাউন্টার গড়ে ওঠে। আজকে যেটা আপনারা করছেন, এ রাজ্যের আমার মতন একজন ধর্মনিরপেক্ষ, আমার বাবা কোনদিন আমাকে হিন্দু এটা শেখায়নি, আমি জন্মসূত্রে হিন্দু, কিন্তু আমাকে শেখায়নি গোঁড়ামি, আমাকে গোঁড়া হতে হয়তো বাধ্য করবে, এটা সংক্রমণ। রাজধর্ম পালন করুন, আপনি একচোখা হরিণ হবেন না, না হলে
আগুন কিন্তু লেগে গেছে গৃহে, মনে রাখবেন, আগুন লেগে গেছে ঘরে। এখন কিন্তু যখন নগরে আগুন লাগে, দেউলটি মসজিদটাও কিন্তু ছাড় পায় না। আপনি কিন্তু ছাড় পাবেন না। হিন্দুরা কি আস্তে আস্তে সংখ্যালঘু হতে চলেছে? আর আগামী 10 বছরে বিজেপি কি নিশ্চিহ্ন হয়ে যাবে? সাথে বাঙালি হিন্দুরাও বলছেন তথাগত রায় সমর্থন করেন। দেখুন, তথাগত রায় একটা আঙ্গিকে কথা বলেছেন। আমি তো আর পলিটিক্যাল লোক নই, আমি অঙ্কের ছাত্র। অঙ্কের হিসাবে আপনাকে বলি, একটা প্রজাতির প্রজনন রেট, নর্মাল রেট একটা থাকে। একটা অঙ্ক, জেনেটিক্যাল ম্যাথ হিসাব করে দেখাচ্ছে, কিছুদিন আগে লোকসভা নির্বাচন চলাকালীন রিপোর্টটা বেরিয়েছিল, যে এই মুহূর্তে নর্মাল রেটের সাপেক্ষে অন্যান্য যতগুলো সম্প্রদায় এই ভারতবর্ষে আছে, প্রত্যেক সম্প্রদায়েরই বার্থ রেট কমেছে, এটা তো অস্বীকার জায়গা নেই। কিন্তু নর্মাল রেটের থেকে হিন্দু সম্প্রদায়ের বার্থ রেট যেই জায়গায় নেমে গেছে, তাতে আগামী 10 বছরে বহু এলাকা কার্যত হিন্দু শূন্য হয়ে যাবে। এটা কিন্তু যে ম্যাথ, আমি বলছি কোনো সম্প্রদায়গত না, এটা পৃথিবীর বহু দেশে বহু সম্প্রদায়ের ক্ষেত্রেই হয়েছে এইভাবে। এটা জেনেটিক্যাল ম্যাথ এটা। আর দ্বিতীয় হচ্ছে, এই জন্য ইউসিসি অর্থাৎ কমন যে একটা রুল, যে কমন রুলে প্রত্যেকের জন্য কমন গণতান্ত্রিক ব্যবস্থায় একটা ইউনিফর্মিটি মেনটেন করা আইনে, সেটা খুব জরুরি কিন্তু আমরা বিশ্বাস করি। এবং এটা না হলে কিন্তু আমি মনে করি যে সবচেয়ে উদারপন্থী যে ধর্মীয় সংগঠন, তারা কিন্তু নিশ্চিহ্ন হবে। এটা একটা স্বাভাবিক ট্রেন্ড। এবং আপনাকে আমি বলছি, যে কাগজটা আমি আপনাকে খুঁজে পাচ্ছিলাম না, আপনি দেখুন, বেশ কিছু বছর আগে এইটা একটা আর্টিকেল বেরিয়েছিল একটা দৈনিক পত্রিকা আনন্দবাজারে। সেখানে কিন্তু ওরা পরিষ্কার বলেছিল, হিন্দু কমে 96 কোটি, মুসলিম বেড়ে 17 কোটি। এটা বেশ কিছু বছর আগের ঘটনা। অর্থাৎ যদি বার্থ রেটের অঙ্কটা দেখেন, এই বার্থ রেটের অঙ্কটা এইভাবে কমতে থাকলে এবং অনুপ্রবেশ যে হারে হচ্ছে, এটা হতে থাকলে আমি বলছি অচিরেই, কে কি বললো জানি না, তথাগত বাবু কে কি বললো জানি না, এটা কিন্তু জেনেটিক্যাল ম্যাথেরই অঙ্ক, যে এটা নিশ্চিহ্ন হবেই। নূপুর শর্মা, আমরা দেখেছিলাম যে পয়গম্বর বিতর্ক, একটি বিখ্যাত বলা চলে একটি চর্চিত সংবাদ মাধ্যম। সেই সংবাদ মাধ্যমের বিতর্ক এত দূর পর্যন্ত পৌঁছয় যে সেখানে সেই যে নূপুর শর্মা, সেই নূপুর শর্মাকে নিয়ে আন্দোলনের যা ঝাঁজ ছিল, বিজেপি তাকে সাসপেন্ড পর্যন্ত করে দিল পরবর্তীতে। কিন্তু আপনাদের সেরকম কোনো আন্দোলনে দেখা যাচ্ছে না কেন? আমি বলছি যে দেখুন, এ রাজ্যে বুদ্ধিজীবী যারা, তারা কিন্তু একটা ইন্টেলেকচুয়াল ডোয়ার্ফিজম, বন্ধাত্মটাই ভুগছে। ডোয়ার্ফিজম তো বোঝেন, যে সেই মানে বধিরতা। ফলে আমি বলছি, নূপুর শর্মা খুব বাজে কথা বলেছে, এটা একদম উচিত হয়নি। তিনি জনপ্রতিনিধি, শুধু জনপ্রতিনিধি কেন, একটা সাধারণ মানুষও সংবিধান অনুযায়ী কোনো সম্প্রদায়ের সম্পর্কে এমন কিছু বলতে পারেন না যে সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসে আঘাত আসে। এটা সংবিধান আমাকে পারমিট করেনি। সংবিধান তো এখনো পাল্টানো যায়নি, পাল্টায়নি কেউ। ফলে এখনো এক্সিস্টিং সংবিধান তাই আছে। নূপুর খুব বাজে কথা বলেছে, আমি নিজে প্রতিবাদ করেছি। প্রশ্নটা হচ্ছে, ঠিক একইভাবে হুমায়ুন কবির বাজে কথা বলেছে, ঠিক একইভাবে হামিদুল বাজে কথা বলেছে, ইসলামিক রাষ্ট্র কথা। ঠিক একইভাবে মেয়র, তিনি তো আয়াতুল্লাহ নয়, মেয়র ফিরাদ হাকিম ভুল কথা বলেছে সরকারি পদে বসে থেকে। তাহলে একটা দলের ক্ষেত্রে যখন আপনি রেড়ে করে নামলেন, আপনারা হিন্দু রাষ্ট্র হয়ে গেছে, সাম্প্রদায়িক হ্যান ত্যান, তাহলে বাকিদের ক্ষেত্রে স্পিকটি নট করতে হয়। আমার কথাটা হচ্ছে, বাম, কংগ্রেস, এই যে সোকল সেকুলার সতীরা কোথায়? আমি তাদেরকে প্রশ্ন করছি। বিকাশবাবু যেদিন রাজপথে দাঁড়িয়ে কোনো একটি সম্প্রদায়ের নিষিদ্ধ খাবার তিনি খাচ্ছিলেন, তিনি খেতেই পারেন, তার খাওয়ার স্বাধীনতা আছে। কিন্তু খাবার স্বাধীনতা মানে এই নয় যে একটা নির্দিষ্ট খাবার খেয়ে একটা সম্প্রদায়ের বিশ্বাসকে আঘাত হেনে আপনি প্রমাণ করবেন আমি ধর্ম নিরপেক্ষ। দল কি আজ অব্দি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? বরং উত্তরোত্তর তাকে শ্রীবৃদ্ধি করিয়েছে। আমি আপনাকে বলছি যে এটা কি অদ্ভুত সমাপন না, বলুন? যে সমাপনে আপনি মানে সেকুলার মানে বোঝায় একটি সম্প্রদায় সম্পর্কে যত ধরনের বাজে কথা বলবেন, তাকে আর আরেকটা সম্প্রদায়ের সবকিছু দেখেও চুপচাপ রয়ে যাবেন, তারা মধ্যযুগীয় বর্বরতা করলেও কিছু বলতে পারবেন না। ঠিক আছে, এইটা কিন্তু আলটিমেটলি আমি বলছি আমাদের একটা অপারদক্ষতাকেই কিন্তু প্রমাণ করে। স্যার, এই মুহূর্তে হিন্দুদের একজোট হতে কি কি করণীয়? কিছুই করণীয় নয়, হিন্দুদের একজোট হতে হবে, নালে ভবিষ্যৎকেও অন্ধকারে।
আপনারা একজোট হবেন না হবেন তার ভাবার আর সময় নেই। যদি বাঁচতে চান একজোট হন, না হলে আমি আপনাকে বলছি রাজনীতি, এ দেশের রাজনীতি, এই দেশের ধর্মনিরপেক্ষ রাজনীতি যেই জায়গায় চলে গেছে সেই জায়গায় কিন্তু ধর্মনিরপেক্ষতার সংজ্ঞাটাই পাল্টে গেছে।